স্বর্ণ শব্দটি শুনলে আপনার চোখের সামনে কি ভেসে ওঠে? নিশ্চয়ই সোনালী রঙের মূল্যবান ধাতব পদার্থ। কিছুদিন ধরে পৃথিবী জুড়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে স্বর্ণ মজুদের প্রতিযোগিতা চলছে। যেমন শুধু ভারতই 69 টন স্বর্ণ নতুনভাবে কেনার সাথে সাথে যুক্তরাষ্ট্র থেকে 100 টন স্বর্ণ ফিরিয়ে এনেছে। ভারত সরকার অপরদিকে চায়না 314 টন, পোল্যান্ড 130 টন, সিঙ্গাপুর 125 টন, চেক প্রজাতন্ত্র 75 টন স্বর্ণ নতুনভাবে কিনেছে। কিন্তু এই দেশগুলো কেন এইভাবে স্বর্ণ মজুদের দিকে ছুটছে? আসুন তার আগে জেনে নেই এই সময় এসে স্বর্ণ কেনা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল। কথিত আছে ভারতবর্ষ অনেক স্বর্ণ সমৃদ্ধ। এই প্রচারণা জেনেই ক্রিস্টোফার কলম্বাস সমুদ্রে জাহাজ নিয়ে রওনা দিয়েছিলেন, কিন্তু ভারতবর্ষে আসার পথ তিনি খুঁজে পাননি, বরং চলে এসেছিলেন উত্তর আমেরিকায়। বলা হয় আমেরিকার মাটিতে নেমে তিনি বলেছিলেন, কোথায় স্বর্ণ? কলম্বাসের মতোই যখনই অর্থনীতিতে বিপদ ঘনিয়ে আসে তখনই সবাই যেন তার মতোই সোনা খুঁজতে লেগে যায়, কেননা সোনার চেয়ে নির্ভরযোগ্য দামি পণ্য আর আবিষ্কার হয়নি। স্বর্ণর সাথে ডলারের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। বিশ্বের বেশিরভাগ প্রধান মুদ্রা ডলারের বিপরীতে মূল্যমান হারিয়েছে, ফলে চাঙ্গা ডলার অনেক দেশের জন্য বিপদের কারণ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে অল্প আয়ের দেশগুলো আছে বেশি বিপদে, তাদের আমদানি বেশি, রপ্তানি কম। আর সিংহভাগ আন্তর্জাতিক বাণিজ্য যেহেতু ডলারে করতে হয়, তাই এসব দেশকে টিকে থাকতে মুদ্রার অবমূল্যায়ন করতে হচ্ছে। ডলারের উপর অতি নির্ভরশীলতা থেকে বাঁচতে রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশ বহু আগে থেকেই সোচ্চার। তারই ফল হিসেবে এসব দেশগুলো স্বর্ণ মজুদের দিকে ছুটছে। মূল কথা হলো আন্তর্জাতিক বাজারে ডলার দাম কমে যাওয়ার প্রভাব পড়ে স্বর্ণের বাজারে। বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক যখন সংকটের সময় স্বর্ণ বেশি কেনে তখন এর দাম বেড়ে যায়। বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ তরতর করে বৃদ্ধির মূল কারণ হিসেবে বলা হচ্ছে ডলার সূচকের মান পড়ে যাওয়া। বিশ্বে সোনাকেই সবচেয়ে স্থিতিশীল ও নির্ভরযোগ্য পণ্য হিসেবে ধরা হয়। বলা হয় একমাত্র সোনার দরেই সাধারণত বড় ধরনের অস্থিতিশীলতা দেখা যায় না। সোনা কিনে রাখলে লোকসানের ভয় নেই বলাই যায়। এ কারণেই সোনার প্রতি সবার এত আকর্ষণ। 50 বছর আগেও কেউ যদি সোনা কিনে রাখত তা ভালো বিনিয়োগ হিসেবেই বিবেচিত হতো। শেয়ার বাজার, ডলার বা অন্য কিছুই এই নিশ্চয়তা দেয় না। যুক্তরাষ্ট্র বরাবরই নিজেদের ক্ষমতাকে প্রয়োগ করার জন্য ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের পর থেকে এখন পর্যন্ত বৈশ্বিক যে কোনো সংকটে কোনো দেশকে শাস্তি দেওয়ার মাধ্যম হিসেবে ডলারের উপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের নিত্য কার্যকর, যার প্রকৃষ্ট উদাহরণ ইরান ও রাশিয়া। এখন পর্যন্ত ইরানের প্রায় $150 বিলিয়ন ও রাশিয়ার প্রায় $500 বিলিয়ন বেশি মুদ্রা যুক্তরাষ্ট্রের হাতে জব্দ। ঠিক একইভাবে কিছুদিন আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। Despite sanctions imposed by the United Nations and the European Union following Russia's invasion of Ukraine in March 2022, কিন্তু রাশিয়ার অর্থনীতি শক্তিশালী হওয়ার কারণে সেই সমস্যা উতরে যায়। এ সময় ইউরোপ, আমেরিকা সহ কিছু দেশ তাদের সাথে বাণিজ্য বন্ধ করলেও ভারত, চীনের মতন দেশগুলো শক্তিশালী যুক্তরাষ্ট্রের আদেশ অমান্য করে বাণিজ্য করে যায়। ঠিক এই সময় রাশিয়া নিজের মুদ্রা দিয়ে বাণিজ্যের পাশাপাশি স্বর্ণের মজুদ বাড়াতে থাকে, এমনকি জনগণের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে। একাধিপত্য ও আগ্রাসী মনোভাবের কারণে বিশ্বের বাকি দেশগুলো মার্কিন ডলারের উপর ভরসা হারাচ্ছে। বিশেষ করে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবল, ইরানের রিয়াল, চীনের ইউয়ান ও ভারতের রুপিতে বাণিজ্যের কারণে ডলারের উপর চাপ বাড়ছে। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ডলারের মান আসলে কখন কমে? মূলত প্রতি আউন্স স্বর্ণের বিপরীতে ডলারের পরিমাণ যখন বাড়তে থাকে তখন এর মূল্যমান কমতে থাকে। যখনই মানুষ ডলারের উপর আস্থা হারায় তখন স্বর্ণের দিকে ঝুঁকে পড়ে। কাছাকাছি সময় যতগুলো যুদ্ধ, যেমন ইরান, ইরাক, লিবিয়া, এমনকি চীন ও আমেরিকার যে অর্থনৈতিক যুদ্ধ হয়েছে, তখনও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের রেট বেড়েছে। এখন কিন্তু পুরো ইউরোপ স্বর্ণের দিকে ঝুঁকেছে। এই কারণে সংকট এলে স্বর্ণের দাম বাড়ে। প্রথম বিশ্বযুদ্ধের পর মুদ্রার চাহিদা বেড়ে গেলেও সোনার মজুদ বাড়েনি। এ পরিস্থিতিতে অধিকাংশ ইউরোপের দেশ আইন পরিবর্তন করে সোনার রূপান্তরযোগ্য অন্যান্য দেশের মুদ্রাও রিজার্ভ আকারে রাখার অনুমোদন দেয়। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়তে থাকলে অনেক দেশ পর্যাপ্ত সোনা জমা না রেখে নোট ছাপতে শুরু করে, আর এতেই সমস্যার উদ্ভব হয়। 1929 সালের পর বিশ্ব মন্দা দেখা দিলে এ ব্যবস্থা পরিত্যক্ত হয়ে যায়। অনেক পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রেটন উড ব্যবস্থায় IMF পার ভ্যালু ব্যবস্থা চালু করলে আর্থিক ব্যবস্থায় সোনার গুরুত্ব অনেকটাই কমে যায়। আর্থিক ব্যবস্থায় সোনার গুরুত্ব কমলেও সোনার স্বর্ণযুগ কিন্তু রয়ে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এখনও বিভিন্ন দেশের রিজার্ভের হিসাব তৈরির সময় সোনা মজুতের হিসাবটি বিবেচনায় রাখে। আবার অনিশ্চয়তার সময় সোনার গুরুত্ব অনেক বেড়ে যায় বলেই আলোচনায় বারবার চলে আসে এই হলুদ দামি ধাতুটি।
এবার আমরা একটু আলোচনা করি স্বর্ণ মজুদে বাংলাদেশের অবস্থান কী। স্বর্ণ মজুদে বিশ্বে বাংলাদেশের অবস্থান 66তম। বর্তমানে দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের মোট 14 টন স্বর্ণ মজুদ আছে, যা মোট রিজার্ভের প্রায় 2.5%। তবে 2021-22 অর্থ বছরের আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে দেশের মজুদকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভোল্টে নয়, বরং 42% ব্যাংক অফ ইংল্যান্ডের ভোল্টে এবং 41% লন্ডনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ও HSBC ব্যাংকে রয়েছে। মূলত দেশের রিজার্ভকে বহুমুখী করতে বাংলাদেশ 2010 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে 10 টন স্বর্ণ কেনে, যা পর্যায়ক্রমে বেড়ে 14 টনে পরিণত হয়েছে। সংকটকালীন সময় সাধারণত সবচেয়ে বড় প্রভাব পড়ে থাকে শেয়ার বাজার, বন্ড ও মুদ্রার মূল্যে, কিন্তু এমন সব সংকটকালীন সময় স্বর্ণের সাথে তেমন দেখা যায় না।